ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। প্যারালাল রেজিস্টার। তো আমরা যখন সিরিয়াল রেজিস্টার করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা করে বিট আমরা দিতাম, একটা করে বিট ডান দিকে শিফট হতো। তো এখানে প্যারালাল রেজিস্টার মানে হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করতে পারবে, অনেকগুলো বিট সে ইনপুট নিতে পারবে। মানে নামটা হচ্ছে প্যারালাল, মানে প্যারালাল সে কাজ করতে পারবে। ধরো আমরা যদি হচ্ছে একটা প্যারালাল রেজিস্টার আঁকতে চাই, আঁকতে পারলে বিষয়টা বুঝতে পারবো। ধরো আমি এখানে চারটা ফ্লিপ ফ্লপ নিচ্ছি। চারটা ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা 4 বিট একটা প্যারালাল রেজিস্টার তৈরি করব। চারটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তৈরি করব 4 বিট প্যারালাল রেজিস্টার। আমি চারটা ফ্লিপ ফ্লপ নিলাম। তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের হচ্ছে ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তো আমরা একটু আগে যে ফ্লিপ ফ্লপটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এখন আমরা ডি ফ্লিপ ফ্লপই নিব। ঠিক আছে? তো ডি ফ্লিপ ফ্লপের ইনপুট যদি কিউ হয়, মানে সরি ইনপুট যদি ডি হয়, আউটপুট হচ্ছে কিউ। তো এখানে আউটপুট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কিউ হলে আরেকটা হবে বার হবে, কিউ বার হবে। তো আমরা প্রত্যেকটাতে একটা করে ইনপুট আউটপুট দিলাম। কিউ বার করব একটা 4 বিট প্যারালাল রেজিস্টার। এখানে আমরা একটা ক্লক পাস দিলাম। তো দেখো আগের মতো করে আগে আমরা কি করেছিলাম, প্রত্যেকটাতে একটা করে ক্লক পাস দিয়েছিলাম। তো এখন আমরা কি করব, প্রত্যেকটাতে একটা করে ক্লক পাস দিব। ক্লক পাস দিলে হচ্ছে সার্কিটটা মূলত অ্যাক্টিভ হবে এবং কাজে এগুলোকে ট্রেন সিকোয়েন্স ও বলা হয়। ঠিক আছে? এরকম থাকে ক্লক পাস। তো এখানে দেখো এই যে চারটা ফ্লিপ ফ্লপ দিলাম, তাহলে তার ইনপুট থাকবে, আউটপুট থাকবে। তো আমরা ধরলাম যে এখানে ইনপুট আছে, তো আমি এই ইনপুটের নাম দিলাম হচ্ছে আই নট। তো খেয়াল করে দেখো এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা করে একটা করে ইনপুট থাকবে। আই নট, I1, I2, I3, চারটা ইনপুটের আমরা আলাদা করে নাম দিলাম I0, I1, I2, I3। এখন প্রশ্ন আসতে পারে যে তখন তো আমরা একটা করে ইনপুট, মানে একটা ইনপুট দিয়েছিলাম, সবগুলোর সাথে কানেক্ট করে দিয়েছিলাম, একটা আউটপুট করে একটা ইনপুট। এখানে আমরা এটা কেন করলাম না? এখানে করলাম না তার কারণটা হচ্ছে তখন আমরা বিট শিফট করছি না, এখানে আমরা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে ইনপুট দিচ্ছি। প্যারালালি আমরা চারটা ফ্লিপ ফ্লপকে কাজে লাগাচ্ছি। আগে আমরা শুধু কি করেছিলাম, একটাতে ইনপুট দিয়েছিলাম, ওই ইনপুটটাকে আমরা ট্রান্সমিট করেছিলাম সবগুলোতে। এখন আমরা চারটা ফ্লিপ ফ্লপেই আলাদা করে চারটা ইনপুট নিব এবং ওই চারটা ইনপুটকে আমরা হচ্ছে কি করব, আউটপুটে দিব। অর্থাৎ আমরা ইনপুট যা দিব আউটপুটে আমরা, মানে একটা ইনপুট হলে আউটপুট একটা পাবো। তাহলে এখানে যদি ইনপুট দেই আই নট, তাহলে আমরা আউটপুট পাবো এখান থেকে কি, আমরা এখানে আউটপুটের নাম কিছু একটা দিতে পারি। ধরো আউটপুটের নাম দিলাম হচ্ছে x0। হ্যাঁ, আউটপুট নাম আমরা দিলাম x0। এটার আউটপুটের নাম হবে x1। x1 আউটপুটটাকে আমরা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর জন্য আমরা আলাদা করে দিচ্ছি। এখানে পাবো হচ্ছে x3। তাহলে খেয়াল ইনপুট আছে, একটা করে আউটপুট আছে। তাহলে আমাদের মোটামুটি সার্কিটটা হয়ে গেছে। এখন আমরা বলতে পারি কি স্লোপ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা বলতে পারি 4 বিট প্যারালাল রেজিস্টার তৈরি করেছি, যেটা কিসের সাহায্যে, যেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে। ঠিক আছে? আমরা এখানে বলে দিব যে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে। ঠিক আছে? আর অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা করতে পারতাম কাজটা। পরীক্ষাতে তোমাকে বলবে না যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তুমি বানাও, তোমাকে বলবে 4 বিট প্যারালাল রেজিস্টার তুমি বর্ণনা করো, বা 4 বিট প্যারালাল রেজিস্টারের গঠন আলোচনা করো, এটা কিভাবে কাজ করে সেটা তুমি আলোচনা করো। তো আমরা এখন এটার কাজ নিয়ে একটু কথা বলি। তো শুরুতেই সবকিছু আগের মতোই আমরা সিরিয়াল রেজিস্টারে বলেছিলাম যখন ক্লক পালস দেওয়া হবে, ক্লক পালস দেওয়া হলে তখন এই সার্কিটটা অ্যাক্টিভ হবে। তো আমরা হচ্ছে আগে শুধু একটা ইনপুট দিয়েছিলাম, আর এখন আমরা চারটা ইনপুট দিব আলাদা করে। তো এই প্যারালাল রেজিস্টারের কাজ হচ্ছে তুমি ইনপুটে যা দিবা সেটাকে সে করে স্টোর করে রাখতে পারবে। যখন তোমার সেই বিটগুলো দরকার হবে তখন তুমি সেগুলো নিয়ে নিতে। প্রথমে ক্লক পালস যদি 0 থাকে, হ্যাঁ যদি 0 থাকে তাহলে 0 থেকে তো 1 আসবে ক্লক পালস। ক্লক পালসটা চেঞ্জ হবে বারবার 1 0 1 0। যখন ক্লক পালস 0 থেকে যখন 1 হলো তখন আমরা কি পাবো, আমরা ইনপুটে যে বিটগুলো দিয়ে চারটা বিট ধরলাম, যে আমি এখানে দিলাম 0, বা এখানে দিলাম 1, এখানে দিলাম হচ্ছে 0, এখানে দিলাম 0, এরকম চারটা বিট আমি ধরো দিলাম।
i0 এ দিলাম 0, i1 এ দিলাম 1, i2 তে দিলাম 0, i3 তে দিলাম 0। তো এই যে বিটগুলো আমি ইনপুট দিলাম, যখন ক্লক পাস 1 হবে, তো ক্লক পাস যখন 0 থেকে 1 হবে তখন সাথে সাথে আমরা আউটপুটে এই বিটগুলো পেয়ে যাব। এখানে 0 দিচ্ছি, এই 0টা এখানে চলে আসবে। এখানে 1 দিচ্ছি, এখানে 1 চলে আসবে। এখানে 0 দিচ্ছি, এখানে 1 চলে, এখানে 0 দিচ্ছি, 0 চলে আসবে। এখানে 0 দিচ্ছি, আবার এখানে 0 চলে আসবে। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে তাহলে এটা কোনো দরকারটা কি? এই যে বিটগুলো আমি দিলাম, এগুলো সে মেমোরিতে জমা করে রেখে দিল। ক্লক পাস হবে। যদি তোমাকে নতুন কোনো ইনপুট দেওয়ার দরকার হয়, তখন তুমি কি করবা? তখন তুমি আবার নতুন করে বিট ইনপুট দিবা। যখন এখানে 0 থাকবে তখন হচ্ছে তোমার নতুন করে বিট তুমি ইনপুট দিলা। আবার যখন 1 হবে তখন তুমি সেটা হচ্ছে আউটপুট হিসেবে পেয়ে যাবা। অর্থাৎ তুমি এই যে রেজিস্টারটা আছে এটা ব্যবহার করে তুমি অনেকগুলো বিট ইনপুট দিতে পারো এবং অনেকগুলো বিট তুমি আউটপুট হিসেবে পেতে পারো। তো তোমার হচ্ছে এই সাময়িক সময়ের জন্য বিট ইনপুট দেওয়া এবং বিট সংরক্ষণ করার জন্য, বিট তুমি স্টোর করে রাখার জন্য প্যারালাল রেজিস্টারটা ব্যবহার করতে পারো। তো তুমি এখানে ব্যাখ্যাটা কিভাবে লিখবা? তুমি বলতে পারো যে এটা হচ্ছে একটা 4 বিট প্যারালাল রেজিস্টার যেখানে ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। এখানে 4টা ইনপুট আছে। 4টা ইনপুটে 4টা বিট ইনপুট দেওয়া যায় আর 4টা আউটপুট আছে। 4টা বিট আউটপুট হিসেবে পাওয়া যায়। এখানে ক্লক পালস আছে। যখন ক্লক পালসের মান 0 থেকে 1 হবে তখন ইনপুটে যে বিটগুলো দেওয়া হবে তখন সেগুলো আউটপুটে ওই বিটগুলো পাওয়া যাবে। আবার পরবর্তীতে যখন ক্লক পালস 0 থেকে 1 যতক্ষণ না হবে ততক্ষণ তুমি আবার নতুন ইনপুট দিতে পারবা। আবার 1 হলে তুমি পরবর্তীতে যে ইনপুট গুলো দিলা সেগুলো তুমি আউটপুট হিসেবে পাবা। অর্থাৎ যতক্ষণ ক্লক পালস 1 হবে ততক্ষণ মধ্যে ওই ততক্ষণ পর্যন্ত ওই বিটগুলো, আগের বিটগুলো তোমার এই রেজিস্টারের মধ্যে জমা থেকে যাবে। অর্থাৎ তুমি প্রথম যে বিটগুলো দিচ্ছ সেগুলো তোমার জমা থাকবে। তো পরবর্তী সময় নতুন যখন তুমি ডেটা ইনপুট দিবা তখন ক্লক পাসের মান যখন 0 থেকে 1 না হবে, না হওয়া পর্যন্ত ওই বিটগুলো থেকে যাবে। 1 হলে তখন কি হবে? তুমি এই আবার নতুন বিট তুমি ইনপুট দিবা, নতুন বিট পেয়ে যাবে। তাহলে দেখো বিটগুলো ইনপুট দিলাম, আমি যদি এগুলো চেঞ্জ করতে না চাই, আমার যদি এই বিটগুলো দরকার হয় তাহলে আমি কি করব? তোমার যে বিটগুলো তুমি ইনপুট দিয়েছো, যদি সেই বিটগুলো আবার পেতে চাও তাহলে তুমি কি করবে? ক্লক পাস অফ করে রাখবা। যদি ক্লক পাস অফ থাকে তাহলে কিন্তু তোমার বিটগুলো চেঞ্জ হবে না। যদি তোমার যে বিটগুলো ইনপুট দিচ্ছ তুমি যদি সেই বিটগুলো পেতে চাও তাহলে তুমি কি করবা? তোমার ক্লক পাসটা অফ রেখে দিবা। ক্লক পাস যদি অফ রেখে দাও তাহলে তোমার আগের বিটগুলো তুমি তোমার এখানে থেকে যাবে। অর্থাৎ আগের বিটগুলো তোমার এখানে সংরক্ষণ হয়ে যাবে বা জমা থেকে যাবে। তো তোমরা এখান থেকে কি কি করবা? তোমরা করবা হচ্ছে শিফট রেজিস্টারের গঠনটা পড়বা আর হচ্ছে প্যারালাল রেজিস্টারের গঠনটা পড়বা। তারপর হচ্ছে এই দুইটার ব্যবহার করবা, মানে এটা কোথায় কাজে লাগে বা রেজিস্টারের ব্যবহারটা পড়বা, এটা কোথায় কাজে লাগে এটা খুব ইম্পর্টেন্ট। মানে ব্যবহারটা আসে পরীক্ষায় বা হচ্ছে এটার গঠনটাও পরীক্ষায় আসে। এরপর আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কাউন্টার। এখন আমরা পড়বো হচ্ছে কাউন্টার। তো কাউন্টার হচ্ছে তোমার কাউন্টার করব তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমার পরীক্ষায় প্রশ্নে বলে যে শিফট রেজিস্টার আর প্যারাল রেজিস্টার এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করো, যদি পরীক্ষা বলে যে শিফট রেজিস্টার আর হচ্ছে প্যারাল রেজিস্টারের মধ্যে পার্থক্যটা তুমি একটু আলোচনা করো, তাহলে বলবা শিফট রেজিস্টার কি করে। শিফট রেজিস্টার বিট শিফট করতে পারে এবং বিট জমা রাখতে পারে, দুইটা কাজই সে পারে। আর প্যারাল রেজিস্টারের কাজ হচ্ছে বিট শুধু জমা রাখা, শিফট বিট সে জমা রাখতে পারে আবার কি করতে পারে, শিফটও করতে পারে। কিন্তু প্যারালাল রেজিস্টার শুধু কি করে, বিট জমা রাখে। তো শিফট রেজিস্টার আরেকটা নাম হচ্ছে কি রেজিস্টার, সিরিয়াল রেজিস্টার। আর প্যারালাল রেজিস্টার একটা নাম হচ্ছে বাফার রেজিস্টার। একটা ইনপুট নেই। আর প্যারালাল রেজিস্টার, শিফট রেজিস্টার গুলো সাধারণত ছোটখাটো সার্কিট গুলোতে বেশি ব্যবহার করা হয় আর প্যারালাল রেজিস্টার হচ্ছে বড় বড় সার্কিট গুলোতে বেশি ব্যবহার করা হয়। এটা তোমরা লিখতে পারো। এগুলো দিয়ে মোটামুটি হচ্ছে লিখে দিলে হবে। যদি তো কাউন্টার হচ্ছে আমরা বলতে পারি যে সার্কিট গণনার কাজ করে বা গুনতে পারে তাকে কাউন্টার বলা হয়। যে সার্কিট বা যে ডিজিটাল ডিভাইস গণনার কাজ করতে পারে, গণনা মানে হচ্ছে গুনতে পারে, কাউন্ট করতে পারে, যে সার্কিটটা কাউন্ট করতে পারে তাকে বলা হয় কাউন্টার সার্কিট, কাউন্টার। এখন দেখো কাউন্টার সে কিভাবে কাউন্ট করে, সে হচ্ছে দুই ভাবে কাউন্ট করতে পারে।
তো একটা হচ্ছে ছোট থেকে বড় আর একটা হচ্ছে বড় থেকে ছোট। ধরো আমি লিখলাম 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে ছোট থেকে বড় সে কাউন্ট করছে। প্রথমে 1 তারপরে 2 তারপরে 3। আবার সে এভাবে কাউন্ট করতে পারে 6 5 4 3 2 1 এভাবে করে কাউন্ট। তাহলে এই যে কাউন্টার আমরা দেখবো, তার আগে আমরা কাজটা করে নিই, কাজটা বেশি ইম্পর্টেন্ট। তো কাউন্টারের যে কাজ বা ব্যবহার, এটা হচ্ছে একটা 3 স্টার টপিক। এখান থেকে এটা পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা আজকে পর্যন্ত যা যা পড়েছি, মানে আজকে যা যা পড়েছি, আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কাউন্টারের ব্যবহার বা কাজ। তো দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের এটার ব্যবহার আছে, যেমন হচ্ছে ইভেন্ট গণনার কাজে, ইভেন্ট কাউন্ট করার জন্য। ইভেন্ট গণনা মানে কি দেখো, ধরো আমরা যখন হচ্ছে বিশ্বকাপ খেলা থাকে তখন আমরা হচ্ছে কাউন্টডাউন করি। যেমন বর্তমানে মুজিব বর্ষের জন্য আমরা কাউন্টডাউন করেছিলাম, বিভিন্ন জায়গায় তোমরা ডিজিটাল ঘড়ি দেখেছো, হ্যাঁ। তো কিভাবে ইভেন্ট কাউন্ট করে দেখো, এরকম আমরা বলি না যে আর মাত্র 50 দিন আছে, তারপরে উঠে পরের দিন উঠে আর মাত্র 49 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 43 দিন। তো এই যে তোমার কাউন্ট গুলো, ইভেন্ট যখন কাউন্ট করে তখন এখানে একটা কাউন্টার সার্কিট বসানো হয়। তো কাউন্টার সার্কিটটা আমরা আজকে দেখবো কেমন হয়। তো কাউন্টার সার্কিট কি করে গণনা করতে পারে দুই ভাবে, আমি বলেছিলাম শুরুতে, একটা হচ্ছে ছোট থেকে বড় গুনতে পারে, আবার বড় থেকে ছোট গুনতে পারে। তো ইভেন্ট যখন আমরা গণনা করি তখন আমরা এই বড় থেকে ছোট এই গণনাটা এখানে কাজে লাগে। ধরো যদি আজকে যদি হিসাব করি যে আর 50 দিন বাকি আছে, তারপরে 48 দিন হবে, তারপরে 47 দিন, 49 দিন হবে, তারপর 48, তারপর 47। এভাবে করে কি হবে, দিনটা কি কমতে থাকবে। তো এইভাবে করে আমরা কাউন্টারের সাহায্যে ইভেন্ট গণনা করতে পারি। ওকে, এর সাথে আমরা ইভেন্ট গণনা করতে পারি। তারপর হচ্ছে ডিজিটাল যে ঘড়ি আছে, ডিজিটাল ঘড়িতে আমরা তো ডিজিটাল ঘড়ি কি করি, গণনার কাজে ব্যবহার করি, মানে সময় গণনা করার জন্য ডিজিটাল ঘড়ি ব্যবহার করি। তো ডিজিটাল ঘড়িতে সময় গণনার কাজে এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার ব্যবহার অনেক জায়গাতে। ডিজিটাল কম্পিউটারে বিভিন্ন ধরনের সিগন্যাল কাউন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টাইমিং সিগন্যালের জন্য, যদি কোথাও আমাদের টাইমিং সিগন্যাল দরকার হয়, টাইমিং সিগন্যালের জন্য এটা দরকার হয়। তারপর হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বানানোর জন্য এটা কাজে লাগে। অ্যানালগ টু ডিজিটাল, অর্থাৎ কোন একটা সিগন্যাল যদি আমরা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে চাই, তো তখন হচ্ছে কাউন্টার দরকার হবে। তো এইগুলো হচ্ছে কাউন্টারের মানে প্রধান ব্যবহার বলা যেতে পারে। অর্থাৎ আমরা কি করতে পারি, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করতে পারি কাউন্টারের সাহায্যে। তারপর ডিজিটাল যে ডিভাইস গুলো আছে, ইলেকট্রনিক ডিভাইস আছে বা কম্পিউটার আছে বা ইভেন মোবাইল, ডিজিটাল যে ডিভাইস গুলো আছে, ডিজিটাল ঘড়ি আছে, এই সবগুলোতে হচ্ছে কাউন্টার ব্যবহার করা হয়। তো কাউন্টারের মূল যে উদ্দেশ্য, সে সিগন্যাল কাউন্ট করতে পারে, বিভিন্ন সংখ্যা কাউন্ট করতে পারে, ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারে। এই জন্য হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি কাউন্টার হিসেবে এটা ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য, বিভিন্ন ধরনের সিগন্যাল কাউন্ট করার জন্য, ঠিক আছে, সংখ্যা কাউন্ট করার জন্য হচ্ছে কাউন্টার ব্যবহার করা হয়। তো কাউন্টার হচ্ছে তোমার টাইপস টাইপস বা এটার ক্লাসিফিকেশন যদি আমরা করি, টাইপস বা হচ্ছে ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে আমরা হচ্ছে কাউন্টারকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার, আর একটা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। এসিনক্রোনাস, তো দেখো আমরা হচ্ছে কাউন্টারকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে এসিনক্রোনাস কাউন্টার। তো এই সিনক্রোনাস যে কাউন্টার আছে, তো সিনক্রোনাস কাউন্টার এখানে যেটা করা হয়, সিনক্রোনাস কাউন্টারে শুধু একটা ক্লক পালস দেওয়া হয়। সিনক্রোনাস কাউন্টারে কি করা হয়, এখানে একটা ক্লক পালস দেওয়া হয়। তো একটা ক্লক পালস দিয়ে আমরা যখন সিনক্রোনাস কাউন্টারে আমরা কি করি, একটা ক্লক পালস দিই। আর এসিনক্রোনাস যে কাউন্টার আছে, এখানে আমরা প্রত্যেকটা মানে সার্কিটে প্রত্যেকটা যে ফ্লিপ ফ্লপ থাকবে, এটা যদি ছবি আঁকি বুঝতে পারবা, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আমি তো ইনপুট দিব এবং আউটপুট পাবো। তো প্রথমটার যে আউটপুট, সেটা হচ্ছে পরেরটা ইনপুট হিসেবে কাজ করবে। কি বললাম, প্রথমটার যে আউটপুট, এটা হচ্ছে পরেরটা ইনপুট হিসেবে কাজ করবে। অর্থাৎ
প্রত্যেকটা আউটপুট পরেরটার ইনপুট হিসেবে অর্থাৎ ক্লক পালস হিসেবে কাজ করবে। মনে করো এখানে হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে, এটা ধরো হচ্ছে একটা ক্লক পালস, এটা হচ্ছে ইনপুট দিলাম, মনে করো আমি হচ্ছে ডি হচ্ছে একটা ইনপুট আর কিউ হচ্ছে আউটপুট। তাহলে এই আউটপুটটা পরের সার্কিটের ক্লক পালস হিসেবে ব্যবহার করা হবে। আর এখানে কি হবে, প্রত্যেকটা মানে সার্কিটের শুরুতে ফ্লিপ ফ্লপের শুরুতে একটা জন্য চলে যাবে। আমি শুরুতে যে ক্লক পালসটা দিব আগের মতো আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো, সিনক্রোনাস যে কাউন্টার থাকবে সেখানে একটা ক্লক পালস দেওয়া থাকবে, সবগুলোর জন্য একটা কমন ক্লক পালস থাকবে। আর অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে একটার ইনপুট দিলে সেটার আউটপুট থাকবে এবং ওই আউটপুটটা পরেরটার হচ্ছে ক্লক পালস হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে একটার আউটপুট পরেরটার ক্লক পালস হিসেবে কাজ করবে, আবার তারপরেরটা হচ্ছে আউটপুট তারপরেরটা ক্লক পালস হিসেবে কাজ করবে। তো এইটা হচ্ছে এই দুইটা কাউন্টারের মধ্যে প্রধান পার্থক্য, এবং এটা দিয়ে হচ্ছে আমরা দুইটাকে আলাদা করি, ডিফারেন্সিয়েট করি। অ্যাসিনক্রোনাস কাউন্টার সিনক্রোনাস কাউন্টার বুঝতে পেরেছো? তো সিনক্রোনাস কাউন্টার হচ্ছে কি করা হয়, প্রত্যেকটার জন্য আলাদা করে একটা করে আমরা হচ্ছে তো এই অ্যাসিনক্রোনাস কাউন্টারটাকে বলা হয় আবার অ্যাসিনক্রোনাস ডিপল কাউন্টার বলা হয়। তো অ্যাসিনক্রোনাস এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডিপল কাউন্টার বলা হয়, অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার। তো এই অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টারকে আমরা হচ্ছে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, সিনক্রোনাসকে ভাগ করা হয় না। এই অ্যাসিনক্রোনাসকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে রিপল আপ আর একটা হচ্ছে রিপল ডাউন। রিপল আপ আর একটা হচ্ছে রিপল ডাউন। রিপল আপ মানে হচ্ছে আমরা যখন ছোট থেকে বড়, আমরা বড় থেকে ছোট কাউন্ট করি, তখন হচ্ছে আমরা এটাকে বলি রিপল ডাউন। অর্থাৎ আমরা বড় থেকে যখন ছোট নামবো তখন সেটাকে বলা হয় রিপল ডাউন, আর যখন ছোট থেকে বড় যাবো তখন সেটাকে বলা হয় রিপল আপ। আচ্ছা, তো এই যে কাউন্টার নিয়ে আমরা দুই একটা জিনিস সেটা নিয়ে পারবে সেই কোশ্চেন আসবে। যেমন ধরো কোন একটা কাউন্টার যদি সেটা 3 বিট হয়, যদি কোন একটা কাউন্টার 3 বিট হয় তাহলে সে 2 টু দি পাওয়ার 3 বা 8টা বিট গুনতে পারবে, 8টা বিট সে গণনা করতে পারবে। কোন একটা কাউন্টারের বিট যদি 3টা হয়, অর্থাৎ 3টা বিট মানে হচ্ছে সে 3টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছে, 3টা বিট মানে হচ্ছে সে হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করেছে। যদি কোনো কাউন্টার 3টা বিট গুনতে পারে বা 3টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করে তাহলে সে 8টা বিট গুনতে পারবে। তো এই যে সে 8টা বিট গুনতে পারে এটাকে বলা হয় তার মডিউলাস। এটাকে কি বলা হয়, তার মডিউলাস। মডিউলাস মানে হচ্ছে সে কয়টা বিট গুনতে পারে, মডিউলাস মানে হচ্ছে সে কয়টা বিট গুনতে পারে। এখন পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে যদি কাউন্টারের বিট যদি n আমাদের ফর্মুলা হচ্ছে 2 কিউব বা 2 টু দি পাওয়ার n। এটা তোমাদের বাইনারি গুনতে পারি 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ 2 স্কয়ার আমরা গুনতে পারি, মানে 4টা বিট 4 পর্যন্ত গুনতে পারি। মডুলাস হবে তখন হচ্ছে 4 4। যদি বিট হয় 3টা 0 তিনটা করে সাজায়, যদি আমরা তিনটা করে সাজায় বলতে পারি সেটা হচ্ছে কাউন্টারের মডুলাস।
এখন দেখো, যদি তোমাকে প্রশ্ন করে, ঘুরিয়ে একটু প্রশ্ন করে, এইভাবে প্রশ্ন করতে পারে যে বিট যদি n হয় তাহলে সে কয়টা, তার মডুলাস কত, তাহলে তুমি বলবো হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে সে হচ্ছে এতটা বিট গুনতে পারে। এখন যদি বলে সে কত পর্যন্ত গুনতে পারে, সে কত পর্যন্ত গুনতে পারে, যদি সে 8, যদি আমরা বলি 3টা যদি বিট আমরা দেই তাহলে সে গুনতে পারবে 2 টু দি পাওয়ার 3, বা হচ্ছে 8টা বিট সে গুনতে পারবে, বা 8টা নাম্বার সে গুনতে পারবে, 8টা নাম্বার গুনতে পারবে। 8টা নাম্বার গোনা মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সে গুনতে পারবে, কারণ 0 থেকে 7 মানে হচ্ছে 8টা। সে 3টা ইনপুট দিলে সে কত, কারণ 8টা বিট মানে হচ্ছে 0 থেকে 7, তাহলে সে গুনতে পারবে হচ্ছে 7 পর্যন্ত। মডুলাস 8 হবে কিন্তু সে গুনতে পারবে 7 পর্যন্ত, গুনতে পারবে হচ্ছে 7 পর্যন্ত। তাহলে যদি বলা হয় যে বিট যদি n হয় তাহলে তার মডুলাস হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন যদি বলে বিট যদি n হয় তাহলে সে কত পর্যন্ত গুনতে পারবে, তাহলে তুমি বলবে 2 টু দি পাওয়ার n হয় তাহলে সে 15 পর্যন্ত গুনতে পারবে। মডুলাস যদি 16 হয় তাহলে সে 15 পর্যন্ত গুনতে পারবে। তো এখান থেকে পরীক্ষায় কিন্তু একটা এমসিকিউ থাকবে। এখন যে কথাগুলো বললাম সেখান থেকে পরীক্ষায় একটা এমসিকিউ থাকবে। কাউন্টার থেকে তোমার এই মডুলাস একটা এমসিকিউ আসে। তো আশা করি তোমরা এমসিকিউটা পারবা। তারপর হচ্ছে কাউন্টার ব্যবহার নিয়ে প্রশ্ন আসে, তোমরা আশা করি কাউন্টারের ব্যবহারটাও পারবা। তো আমরা একটা কাউন্টার দেখি, হ্যাঁ কাউন্টার কেমন হয়। তো আমরা একটা 3 বিটের কাউন্টার দেখি। ধরো এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। তো এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 3 বিট, 3 বিট রিপল কাউন্টার, ঠিক আছে? 3 বিট রিপল কাউন্টার। আমরা ইনপুট দিলাম, হ্যাঁ ইনপুট দিলাম প্রত্যেকটাতে। তো ইনপুট দেওয়ার পরে তো আমরা পড়েছিলাম একটু আগে যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস কাউন্টার দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস যে কাউন্টার, তো সেটাতে কি হয়, অ্যাসিনক্রোনাস কাউন্টারে একটার আউটপুট আরেকটার ক্লক পালস হিসেবে কাজ করে, একটা আউটপুট আরেকটা ক্লক পালস হিসেবে কাজ করে। তো এই রিপল কাউন্টার কি হচ্ছে এক ধরনের অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা একটু আগে পড়েছিলাম রিপল কাউন্টার এক ধরনের অ্যাসিনক্রোনাস কাউন্টার, এখানে একটা আউটপুট পরেরটার ইনপুট পালস হিসেবে কাজ করে। তো আমরা এরকম করে কি বানালাম, আগে হচ্ছে ইনপুট মানে ক্লক পালস দিলাম, তারপর ইনপুট দিলাম। মনে করো আমি যদি এখানে 1 দেই, এটা ধর একটা ইনপুট, হ্যাঁ এটা একটা ইনপুট, এখানেও একটা ইনপুট থাকবে, আমি ইনপুটগুলো বাইরে দিচ্ছি, এখানে একটা ইনপুট থাকবে, প্রত্যেকটাতে একটা করে ইনপুট আমি দিতে পারবো, চাইলে যে কোনো কিছু দিতে পারবো। তো আর ক্লক পাস থাকলো, আর আউটপুট কি হবে দেখো, এই সবগুলোর জন্য একটা আউটপুট থাকবে শুধু, আমি যে ইনপুট গুলো দিলাম লাস্টে কি থাকবে সবগুলোর জন্য মাত্র একটা output থাকবে। তাহলে তুমি শুরুতে যে ইনপুটটা দিলা এটাকে বলে এলএসবি, লিস্ট পেলাম মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এটা হচ্ছে একটা তোমার কি কাউন্টার, 3 বিট রিপল কাউন্টার। এটা হলো একটা 3 বিট রিপল কাউন্টার, যেখানে আমরা কি দিয়েছি, সেখানে আমরা দিয়েছি ফার্স্টে হচ্ছে যে বিট আমরা দিব এটাকে বলে এলএসবি, লাস্টটাকে বলা হয় এমএসবি। তো এখানে ধরো টি, হ্যাঁ টি নট, টি1, টি2, এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করলাম। তো আউটপুটের নাম কিউ নট দিলাম, কিউ1 দিলাম, কিউ2 দিলাম, ওকে। তো এটা হচ্ছে একটা 3 বিট আর রিপল কাউন্টারের গঠন। এখানে তো ক্লক পালস প্রথম থেকে দেওয়া নাই, দিতে হবে, ঠিক আছে? ক্লক পালস দিয়ে দিলে এটা হয়ে গেল 3 বিট, 3 বিট রিপল কাউন্টার। যে বিষয়টা সেটা হচ্ছে তুমি যখন সিগন্যাল দিবা, তুমি যখন এখানে সিগন্যাল দিবা, প্রথম পাতে যখন এখানে সিগন্যাল দিবা, তো সিগন্যাল দিলে কি হবে, আউটপুটটা টগল করবে। আউটপুট টগল মানে হচ্ছে ইনপুটে তুমি 0 দিলে এটা 1 হয়ে যাবে, ইনপুটে 1 দিলে সেটা 0 হয়ে যাবে। আচ্ছা দেখো, তো এখানে এখানে কাজটা কেমন হবে, তুমি যখন ইনপুট দিবা, তুমি যখন এখানে ইনপুট কিছু একটা দিবা, দেওয়ার পর সেটা হচ্ছে টগল করবে। টগল মানে হচ্ছে তুমি 0 যখন দিবা সেটা হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে? তুমি যখন 0 দিবা তখন 1 হয়ে যাবে। তো তুমি
তুমি 0 দিবা তখন 1 হয়ে যাবে, 0 দিবা তখন 1 হয়ে যাবে। এভাবে করে সে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে একটা 1। তো এইভাবে করে লাস্টে কিংবা ফাইনালি আমরা সংখ্যাগুলো পেয়ে যাবো। দেখো আমরা এখানে পাবো হচ্ছে 1, 10, 11, 100 বাইনারি যে নাম্বারগুলো আছে এগুলো পেয়ে যাবো। তো এখানে আমি কয়েকটা কথা বলি, এগুলো তুমি ভিডিওটা যখন পরে দেখবে তখন ভালো করে শুনবা। তো যখন আমি প্রথমটাতে সিগন্যাল দিব, সিগন্যাল দিলে কি হবে? তো সিগন্যাল দিলে আ 0 দিলে সেটা 1 হয়ে যাবে। তো তারপর হচ্ছে যখন তুমি এই প্রথমটাতে ক্লক পালস দিবা, ক্লক পালস দিলে কি হবে? তখন হচ্ছে দুইবার পর টগল করবে। ঠিক আছে? তারপর যখন তুমি এইটার আউটপুটটা কিন্তু পরেরটাতে আবার ইনপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে? আবার পরেরটার আউটপুট তারপরেরটার ইনপুট হিসেবে কাজ করবে। তো এইভাবে করে যখন হচ্ছে তোমার এই যে Q1 এ যখন 1 হয়ে যাবে, যদি এখানে 1 আসে তাহলে কি হবে? আবার 4 বার টগল করবে। 4 বার টগল করলে তখন হচ্ছে 4 টা 0 4 টা 1 হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে এখান থেকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে তুমি ইনপুটে যাই দাও না কেন, ইনপুটে যা দিবা সেগুলো কি হবে? টগল হয়ে আমাদের বাইনারি যে নাম্বারগুলো আছে সেগুলো তৈরি হবে। মোট কথা হচ্ছে আমরা জানি যে এই কাউন্টার যেহেতু কাউন্ট করে তাহলে সে সংখ্যা তৈরি করবে। সংখ্যাগুলো হতে পারে ছোট থেকে বড় বা হচ্ছে বড় থেকে ছোট। আমরা এখানে বললাম যে এখানে যদি আ ডিপল আপ হয় তাহলে 0 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এভাবে করে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সংখ্যা সে হচ্ছে তৈরি করে ফেলবে। তাহলে আমরা হচ্ছে এই কাউন্টার থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আ এই কাউন্টার একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে? এগুলো খুব বেশি করে আসে না। আর ছোট শীট আছে, যদি এটা খুঁজে পাই তাহলে তোমাদের এটা পাঠিয়ে দিব। তো ওইখানে নোট করা আছে। ঠিক আছে? ওই নোটটা দেখে পড়ে নিলে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের একটা এক্সাম হবে সামনে। এক্সামের কথা আমি গ্রুপে জানাই দিব। আমরা লাস্ট কয়েকটা ক্লাসের উপর একটা এক্সাম দিতে চাচ্ছি। তো এক্সামটার তথ্য তোমরা গ্রুপে পেয়ে যাবা। তারপর ওই এক্সামটা হয়ে যাওয়ার পর আমরা একটা এমসিকিউ এক্সাম দিব। মানে আমাদের পর এখন ২ টা এক্সাম হবে। একটা হচ্ছে রিটেন এক্সাম আর একটা হচ্ছে এমসিকিউ এক্সাম। তো আমরা আ এমসিকিউ এক্সামটা হয়তো পুরো চ্যাপ্টারের উপর দিতে পারি। অধ্যায় ৩ এর দ্বিতীয় অংশের উপর একটা এমসিকিউ এক্সাম দিতে পারি। তো তোমরা হচ্ছে ওইভাবেই ভালো করে, যেহেতু চ্যাপ্টার 3 মোটামুটি আমাদের শেষ। আমার দ্বিতীয় অংশটা শেষ। তো তোমরা ওইটার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আমি তোমাদের গ্রুপে পরীক্ষার ডেটটা জানাই দিব। হয়তো পরের ক্লাসে আমাদের একটা পরীক্ষা হতে পারে লাস্ট কয়েকটা ক্লাসের উপর। তারপর একটা এমসিকিউ এক্সাম হতে পারে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আজকে আমরা এখানে রাখছি। আজকের মতো আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।